হাই, কেমন আছো? আজ দ্য লাভশি ড্রামার জাপানিজ ভার্সন এক্সপ্লেন করব। সত্যি বলতে আমি কখনো এতখানি রোম্যান্টিক বিল দেখিনি। স্ক্রিপ্ট লিখতে গিয়ে বারবার মনে হয়েছে আমার দ্বারা এ কাজ সম্ভব নয়। মজা করছিলাম। চলো শুরু করা যাক। আজকের বিএল দ্য লাভশি, যেখানে দুজন দুপ্রান্তের মানুষ, রাকু যে কিনা একজন ফেমাস নোভেল রাইটার আর কাই একজন গাইড। রাকুকে নতুন নোভেল লেখার জন্য তার কোম্পানি প্রায় জোর করে কাইদের দ্বীপে পাঠিয়েছে, আর কাই পুরো সময়টা রাকুর গাইড হিসেবে কাজ করবে। কাই তার লাগেজগুলো নিয়ে গাড়িতে তুলতে গেলে রাকু বাধা দেয়। জানো আমার লাগেজগুলোর কত দাম? তোমার ওই ঢ্যাঢ্যারে গাড়িতে তুলে আমি এগুলোকে নষ্ট করতে চাই না। কাই বলে, অন্য গাড়ি আনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে, পারবে তুমি এতক্ষণ ওয়েট করতে? রাকু ফেসে যায়। বেচারা নিজের লাগেজগুলোকে 2 হাত দিয়ে জড়িয়ে বসে আছে, পাছে সেগুলো পড়ে নষ্ট হয়ে যায়। হোটেলে পৌঁছে রাকু ফিরে যেতে চায়। কাই বলে, সবে মাত্র এলে, এখনই চলে যাবে? তাহলে এসেছিলে কেন এখানে? রাকু বলে, ও মানে আমাকে একটা নতুন উপন্যাস লিখতে হবে, একটা আইল্যান্ডের লাভ স্টোরি। সেজন্য কোম্পানি আমাকে জোর করে এই আইল্যান্ডে পাঠিয়েছে, যাতে লেখালেখির সুবিধা হয়। কাই বলে, বুঝলাম, তবে পরের জাহাজ আসবে 1 সপ্তাহ পর। এখন ফিরবে কিভাবে? সাঁতার দিয়ে? রাকু অবাক, এমন ভাষাতে পড়বে জানলে সে এখানে আসতোই না। তবে রাকু সমুদ্রের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। সত্যিই সুন্দর। ফলে রাকু এখানে থাকার সিদ্ধান্ত নেয়। হোটেলে পৌঁছে কাইকে প্রায় এক প্রকার জোর করে বের করে দেয় সে। কাইকে তার একদম ভালো লাগছে না। কাই রুমের চাবি আর নিজের কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে চলে যায়। রাকু একটা শ্বাস ছাড়ে। রাতের বেলা আইল্যান্ডের এক বারে আসে সে। এখানে কাজ করে কায়ের ছোট ভাই, তার নাম কোয়া। তার ভাই এখন রাকুর গাইড হিসেবে কাজ করছে। এটা জেনে কোয়া নিজের পরিচয় দেয়। সে বলে, জানো আমার দাদা এখানকার সব থেকে সুন্দর পুরুষ। যত গাইড আসে না, সে মেয়ে হোক কিংবা ছেলে, সবাই ওর পেছনে পড়ে যায়। রাকু বলে, তো আমি কি করব? তোমার দাদার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। পরদিন কাই কার্ড ইউজ করে রাকুর রুমে আসে। রাকু তখন ঘুমোচ্ছে। কাই জানালা থেকে পর্দা সরায়। তীব্র আলোতে রাকুর ঘুম ভাঙে। নিজের রুমে কাইকে দেখে সে প্রায় ভূত দেখার মতো চমকে ওঠে। আরে তুমি এখানে? মানে চাবি তো আমার কাছে, তাহলে ভেতরে এলে কিভাবে? কাই রুম কার্ড দেখায়। এটা একটা নিয়ম, ট্রাভেলার কোনো বিপদে পড়লে গাইড এটা ব্যবহার করে যাতে ভেতরে আসতে পারে। এবার রাকু ভীষণ বিরক্ত হয়। সে কাইর থেকে রুম কার্ড চায়, তবে কাইও সেটা দিতে রাজি নয়। কাইকে ধরতে গিয়ে রাকু নিচে পড়ে যায়। কাই ধীরে ধীরে তার কাছে আসে। রাকুর সাদা চামড়া তাকে অ্যাট্রাক্ট করছে। কাই বিড়বিড় করে বলে, লেখকরা সারা দিন ঘরের মধ্যে বসে কাজ করে, এজন্যই হয়তো ওদের শরীর এত সাদা। রাকু একটা শয়তানি হাসি দেয়। কাইকে বলে, তুমি আরও দেখতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি। এবার সত্যিই কাই তাকে টাচ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। এতটুকু রুম নেই তোমার শরীরে? কাই তার হাত ওপরে তুলে ধরে আর হেসে বলে, আরে এখানেও নেই। রাকু এসব দেখে রাগে ফুঁসছিল। এসবের মানে কি? তার শরীর দেখে কাইয়ের এতটুকু অ্যাট্রাকশন ফিল হচ্ছে না? কাইকে ধাক্কা দিয়ে রাকু ওয়াশরুমে ছুটে পালায়। কাই হেসে ফেলে। রাকু নিজেকে বোঝায়, কাই যদি পৃথিবীর সর্বশেষ পুরুষ হয়ে থাকে তো বসে কায়ের কাছে যাবে না। অন্যদিকে রাকুর অবর্তমানে তার সেক্রেটারি ফুমি সব কাজ সামলাচ্ছে। বেচারি একলা হাতে আর পেরে উঠছিল না। এর মধ্যে হেমিকার কল দেখে ফুমি প্রায় লাফিয়ে ওঠে। হেমিকা জানতে চায় রাকু কবে ফিরবে। ফুমি জানায় পরের সপ্তাহে রাকু ফিরবে। আসলে হেমিকার ওপর ফুমির সিক্রেট ক্রাশ আছে। হেমিকা একজন অভিনেত্রী এবং রাকুর প্রিয় বান্ধবী। হেমিকা বলে যেহেতু ফুমি এখন ফ্রি আছে, তাই সে যেন রাকুর অ্যাপার্টমেন্টে এসে পুড়ে যাওয়া বাল্ব ঠিক করে দেয়। ফুমি বলে সে রাকুর সেক্রেটারি, হেমিকার সেক্রেটারি নয় যে তার কথা শুনে চলবে। আসলে রাকু অনেক বাড়ি কিনেছে, তার মধ্যে একটা বাড়িতে হেমিকা ভাড়ায় থাকে। যেহেতু বাড়ির মালিক বাড়িতে নেই, তাই সেক্রেটারি হিসেবে ফুমির ওপরেই এই দায়িত্ব এসে পড়ে। ফুমি অবাক। অন্যদিকে কাই রাকুর জন্য একের পর এক ডিশ তৈরি করেছে, কিন্তু কোনোটাই তার পছন্দ নয়। এক টুকরো স্যালাড মুখে দিয়ে
সব খাবারগুলো কায়ের দিকে এগিয়ে বলে, যখন তুমিই এগুলো তৈরি করেছো তখন তুমিই এগুলো খেয়ে নাও। কাই খুশি হয়ে বলে, তুমি অনেক ভালো মনের, একেবারে সাদা বেড়ালের মতো। রাকু বিরক্ত হয়ে বলে, আমার সাথে এভাবে কথা বলবে না, বুঝেছো? কাই বলে, আমি কেন তোমার কথা শুনে চলবো? এটা শুনে রাকু কায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে। কত চাও? 20,000, 30,000, 50,000? কাই রাকুর হাত চেপে তাকে থামায়। 20,000ই ঠিক আছে। রাকু বলে, তোমাকে বারবার ছোট করছি, এতে তোমার খারাপ লাগছে না? কাই হেসে বলে, বারে, আমার এটা ভেবেই ভালো লাগছে যে তুমি আমার পেছনে টাকা খরচ করছো। রাকু বুঝে যায় কাই একটা আজব মানুষ। রাকু ভিডিও কলে হেমিকাকে পুরো ব্যাপারটা জানায়। হেমিকা বলে, তোমার নতুন নোভেলে রোম্যান্টিক সিন লেখার জন্য কারোর সাথে তো তোমাকে বেড শেয়ার করতেই হবে। রাকু বলে, আমি অন্য কাউকে খুঁজে নেব, আর যাই হোক আমি কোনোভাবেই কায়ের সাথে বেড শেয়ার করবো না। পরদিন রাকু নোভেল লিখতে গিয়ে তার চুলগুলো ছিঁড়ে ফেলছিল। বেচারা রোম্যান্টিক সিন লিখতেই পারছে না। কাই তার কাছে এসে রাকুর লেখা পড়তে শুরু করলে রাকু বিরক্ত হয়ে তাকে দূরে সরাতে থাকে। কাই ল্যাপটপ অফ করে রাকুর কাছে এগিয়ে এসে বলে, চলো ঘুরে আসি, হয়তো কোনো আইডিয়া পেয়ে যেতে পারো। কায়ের সাথে রাকু সমুদ্রে আসে। রাকু ঝুঁকে পড়ে সমুদ্র দেখছিল। কাই বলে, এমন করো না, পড়ে যেতে পারো। এমন সময় ফুমির কল আসে, তবে সমুদ্রের মাঝে থাকার জন্য সিগন্যাল আসছিল না। এমন সময় সমুদ্রের জলে কিছু পড়ার আওয়াজ পায় রাকু। এতে সে ভয় পেয়ে যায় এবং কাইকে ডাকতে শুরু করে। সে ভেবেছে কাই জলে পড়ে ডুবে গেছে। রাকু ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় কাই বোটে উঠে আসে। সে সমুদ্রের নিচে কিছু সিফুড আনতে গিয়েছিল রাতে ডিনার তৈরি করার জন্য। তবে রাকুর এমন অবস্থা দেখে কাই তার কাছে আসছে। আরে, কান্না করছো কেন? তুমি কি ভেবেছ আমি সমুদ্রে ডুবে গেছি? তুমি কলে ব্যস্ত ছিলে, তাই না জানিয়েই ডুব দিয়েছিলাম। কাই তার কাছে ক্ষমা চায়। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। রাকু বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো মরেই গেছো। যদিও তুমি আমাকে অনেক বিরক্ত করো, তবুও আমি চাই না তুমি মারা যাও। কাই তাকে জড়িয়ে ধরে আর বারবার ক্ষমা চায়। পাড়ে এসে কাই রাকুর দিকে তাওয়াল বাড়ায়। রাকু বলে, আমি কি চেয়েছি নাকি এটা? কাই বলে, আমিও কাউকে বলিনি আমার জন্য কান্না করতে, কিন্তু কেউ একজন কান্না করেছিল। কাইকে পোশাক খুলতে দেখে রাকু বলে, আমিও অনেক হ্যান্ডসাম, তাই দেখানোর প্রয়োজন নেই। আর দয়া করে আমার পিছু ছেড়ে দাও, আমি তোমাকে গাইড হিসেবে চাই না। কাই তার হাত ধরে বলে, সেটা কিভাবে হয়? তোমার কোম্পানি আমায় পে করেছে তোমার গাইড হওয়ার জন্য, খেয়াল রাখার জন্য, আরও অনেক কিছু করার জন্য, যদি তুমি চাও। রাকু হাত ছাড়িয়ে বলে, দরকার নেই। তুমি যদি পৃথিবীর শেষ পুরুষও হও তাহলেও দরকার নেই। কাই বলে, ঠিক আছে, খেতে বসো। এরপর সে নিজের হাতে কাইকে খাওয়াতে চায়। রাকু সেটা নিজের হাতে নিতে গেলে কাই বাধা দিয়ে নিজেই খাওয়ারটা রাকুর মুখে দেয়। রাকু দুষ্টুমি করে খাওয়ার সময় ফুডের সাথে সাথে কাইয়ের আঙুলেও কামড় দেয়। কাই বুঝতে পারে রাকুর মনে কি চলছে। কাই তার দিকে এগিয়ে এলে রাকু খানিক পিছিয়ে পড়ে, ফলে তার হাতে শামুকের খোলা লেগে খানিক কেটে যায়। রক্ত বের হচ্ছিল সেখান থেকে। কাই একটা ব্যান্ডেজ টেনে রাকুর হাতে লাগিয়ে দেয়। রাকুর এখনো ব্যথা লাগছে। কাই বলে, একটুখানি কেটেছে, তাতেই এমন করছো? রাকু রেগে বলে, একটুখানি কেটেছে মানে এমন নয় যে ওখানে ব্যথা লাগে না। কাই বলে, দাঁড়াও, এখনই তোমার ব্যথা কমিয়ে দিচ্ছি। কাই ব্যান্ডেডের ওপরেই কিস করে বসে। রাকু তাকে থামায়। তার হাতে ধুলো লেগে আছে। তবে কাই তার নিজের কাজ করে যায়, ফলে সি বিচেই শুরু হয়ে যায় তাদের বায়োলজি ক্লাস। মাঝপথে রাকু কাইকে থামায় আর বলে, আমাকে এখনই হোটেলে নিয়ে চলো। কাই তো অবাক। দেখা যায় হোটেলে ফিরে রাকু চটপট নোভেল লিখতে শুরু করেছে। যাই হোক, কাইয়ের জন্য তার মাথায় রোম্যান্টিক সিন লেখার আইডিয়া এসেছে। কাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে।
বেচারার মুডের 12টা বেজে গেছে। ফোনে রাকুর ইনফরমেশন চেক করে দেখে রাকু মেয়েদের মধ্যে অনেক পপুলার। রাকুর ছবিগুলো কায়ের কাছে অনেক কিউট লাগে, ফলে সে হেসে হেসে সেগুলো দেখছিল। রাকু বলে, চুপ থাকো, আমার লিখতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে ফুমি হেমিকার বাড়ির সামনে পৌঁছায়, কিন্তু কোনোভাবেই সে ভেতরে যেতে পারছিল না। অবশেষে সে বেলে চাপ দিতে গেলে হেমিকা নিজেই দরজা খোলে আর বলে, অবশেষে কলিং বেলে চাপ দিলে। ফুমি প্রায় 30 মিনিট ধরে রুমের সামনে দাঁড়িয়েছিল, আর হেমিকা লকে চোখ রেখে এটা দেখেছে। বাল্ব সারানো হলে ফুমি চলে আসতে চায়। হেমিকা তার কাঁধ ধরে আবার ভেতরে নিয়ে যায়। ফুমি বলে, আরে বাল্ব তো ঠিক হয়ে গেছে, এখন আবার কি? ভেতরের অবস্থা দেখে ফুমির চক্ষু চড়ক গাছ। চারিদিকে নোংরা করে রেখেছে হেমিকা, মনে হয় না এখানে কেউ বসবাস করে। হেমিকা সারাদিন অভিনয়ে ব্যস্ত থাকে, তাছাড়া সে নিজের হাতে এসব কাজ করতেও পারে না। ফুমি বলে, আমি একজন সেক্রেটারি, কোনো বাড়ির কাজের লোক নই। তবে শেষ পর্যন্ত ফুমিকে হেমিকার কথা শুনতেই হয়। বেচারিকে অন্যান্য পোশাকের সাথে সাথে আন্ডারওয়্যারও সামলাতে হচ্ছে। সোফা ক্লিন করার সময় ফুমির পকেট পার্স পড়ে গেলে হেমিকা সেটা কুড়িয়ে নেয়। ফুমি দ্রুত সেটা নিজের কাছে টেনে একটা শান্তির শ্বাস ছাড়ে। রাকু লেখা কমপ্লিট করে পেছনে ঘুরে দেখে কাই রুমে নেই। বাইরে এসে দেখে কাই সমুদ্রের পাথর দিয়ে হার্ট বানাচ্ছে। কাই সেটা রাকুর হাতে দেয়। এরপর তাকে হেলমেট পরিয়ে স্কুটারে বসায়। তারা আশপাশটা ঘুরে দেখবে আজ। কাই তাকে আইল্যান্ড ঘুরিয়ে দেখাচ্ছে। একটা মূর্তি খোদাই পাথরের কাছে এসে কাই সেটা টাচ করে বলে, সে এই দ্বীপটাকে অনেক ভালোবাসে। এই দ্বীপটাকে বাঁচানোর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। সারাদিন স্কুটারে চেপে ঘোরাঘুরি করে রাকুর পেছনের অবস্থা খারাপ। রাকু তাকে দূরে সরিয়ে বলে, তোমার জন্যই এটা হয়েছে, ঠিকঠাক গাড়ি চালাতে জানো না। কাই তাকে একটা কিস করে। রাকু চারিদিকে একবার তাকিয়ে নেয়। সে বলে, পাবলিক প্লেসে এসব করা উচিত নয়। কাই বলে, আমি অন্যদের কথাই কেয়ার করি না। কাই তাকে আইল্যান্ডের স্পেশাল ডিশ ট্রাই করায়। রাকুর কাছে সেটা ভালো লাগে। রাকু বলে, প্রথম দিন তোমার ভাই বলেছিল এই দ্বীপে তুমিও নাকি অনেক স্পেশাল। হোটেল স্টাফ এটা শুনে বলে, একদম ঠিক কথা, কাই এই দ্বীপকে অনেক ভালোবাসে, আর এই দ্বীপের স্পেশাল জিনিসগুলোর মধ্যে কাই একজন। রাকুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কাই বলে, এমনভাবে দেখছো যেন তুমি আমার প্রেমে পড়েছ। কাই বলে, সে 15 বছর থেকে গাইডের কাজ করছে। রাকু তার বাবা মায়ের কথা বললে কাই বলে, ছোটবেলায় বাবা মায়ের সাথে ঝগড়া করে সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। তারপর থেকে সে বাঁচার জন্য শুধু গাইডের কাজ করেছে তা নয়, টাকার বিনিময়ে সে গাইডদের চাহিদাগুলোও মিটিয়েছে। কি ভাবছো আমার ভাগ্যটা খারাপ, তাই না? রাকু বলে, মোটেও না, তুমি তোমার কাজগুলো মন দিয়ে করেছো, এটাই অনেক। কাই বলে, তুমি লেখালেখির পথ বেছেছো কেন? রাকু বলে, লিখতে আমার ভালো লাগে, নিজের কথাগুলো অন্যদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার। ফুমি সব কাজ সামলে চলে যেতে চাইলে হেমিকা পেট ধরে চেঁচিয়ে ওঠে, তার পেটে লাগছে। ফুমি তার কাছে আসে। হেমিকা বলে, আসলে তার খিদে পেয়েছে। এবার ফুমিকে সে রিকোয়েস্ট করে যেন ফুড অর্ডার করে দেয়। ফুড ডেলিভারির পর ফুমি নিজের ব্যাগ তুলে নেয়। এবার তাকে যেতেই হবে। পেছন ঘুরতেই আবার হেমিকার ডাক। এবার ফুমি ভীষণ বিরক্ত হয়। আরও কি চাই তোমার? হ্যাঁ, বাল্ব সারানো, পোশাক পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, খাওয়ার অর্ডার দেওয়া। আমি রাকুর অ্যাসিস্ট্যান্ট, আপনার বাড়ির কাজের লোক নই। আপনার থেকে রাকু অনেক ভালো, অন্তত সে নিজের খাওয়ারটা নিজেই অর্ডার করতে পারে। হেমিকা তার কাছে এসে বলে, আরে রাগ করো না, আমাকে হেল্প করার জন্য তোমাকে কিছু দিতে চাই। ফুমি ভাবে হয়তো হেমিকা এবার তাকে টয়লেটটাও পরিষ্কার করাবে। তবে হেমিকা তার কাছে এগিয়ে এসে কপাল থেকে চুলগুলো সরায় এবং ছোট্ট করে একটা কিস করে। ফুমি শকড, বেচারির ওপর এত বড় গিফট ভারী পড়ে গেছে। হেমিকা তাকে বের করে দরজা টেনে দেয়। ফুমি ফটো কার্ড থেকে
হেমিকার ছবি বের করে আর আনন্দে লাফালাফি শুরু করে। যতই হোক সিক্রেট ক্রাশ বলে কথা। অন্যদিকে হোটেলে ফেরার পথে বৃষ্টি আসার জন্য কাই আর রাকু ভিজে গেছে। কাই শাওয়ার নিতে চায়। কাঁচের দেওয়ালের বাইরে থেকে রাকু তাকে দেখে সোজা ওয়াশরুমে চলে আসে। বাকি গল্পটা না হয় ওদের মাঝেই থাক।